আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সেবা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালো সক্রেটিনা। আমি ইতিপূর্বেই ধারাবাহিকভাবে ডিএইচএমএস প্রথম বর্ষের মেডিসিনগুলো নিয়ে আলোচনা করে যাচ্ছি। ধারাবাহিকভাবে ডিএইচএমএসের যতগুলো মেডিসিন আছে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষে সকল বর্ষের মেডিসিনগুলোই আমি ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাল্লাহ। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক বা অন্য কোথাও থেকে দেখবেন তারা লাইক শেয়ার করে দিবেন। আপনাদের আমি ধারাবাহিকভাবেই যতগুলো, বিশেষ করে ডিএইচএমএসের যতগুলো সাবজেক্ট আছে সবগুলোই আলোচনা করব। তো প্রথমেই হাতে নিয়েছি ম্যাট্রিয়া-মেডিকা। তো ম্যাট্রিয়া-মেডিকা প্রথম থেকে আলোচনা করে যাচ্ছি। আজকে অষ্টম মেডিসিন অ্যালো সক্রেটিনা। অ্যালো সক্রেটিনা সম্পর্কেই আলোচনা করব। তো অ্যালো সক্রেটিনা এটি প্রতিশব্দ সক্রেটিন অ্যালোস। আর এর উৎস যদি তাকাই তাহলে এটা উদ্ভিদ জগতের একটি মেডিসিন। লিলিয়াসিয়া গোত্রের একটি উদ্ভিদ থেকেই এই মেডিসিনটা তৈরি করা হয়। এর প্রুফারের দিকে যদি আসি তাহলে দেখা যাবে এর প্রুফার হচ্ছে হেলবিক। 1833 খ্রিস্টাব্দে এই মেডিসিনটি প্রুফ করেন ডাক্তার হ্যারিং, ডাক্তার রাইটস, এরাও এই মেডিসিনটি প্রুফ করেছেন। মায়াজমের দিকে যদি তাকাই তাহলে এই মেডিসিনটি অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক মায়াজমের উপরেই এর কাজ, বিশেষভাবে কাজ রয়েছে। এবার আসা যাক এই মেডিসিনের ক্রিয়াস্থল। এর ভেন্স, অ্যানাস, লিভার, ব্রেইন, কোমর, মন, উদর ইত্যাদির উপরে এর বিশেষ ক্রিয়া রয়েছে। এর যদিও মনে হয় যে এটি একটি ছোট মেডিসিন, তারপরেও এই মেডিসিনের কিন্তু মানসিক লক্ষণ রয়েছে। আমরা সাধারণত অ্যালো সক্রেটিনা যখন পড়েছি মানসিক লক্ষণ পড়িনি। এখানে একটা বিষয় আমরা অনেকেই পড়ে থাকি অ্যালো মনে রাখার জন্য, সবাই বলে থাকে যে এলো আর গেলো, এই শব্দটা বললেই ব্যাস অ্যালো মেডিসিনটা পড়া হয়ে গেল। বাস্তবে শুধু এই একটা লক্ষণ দিয়ে কি আর সমস্ত মেডিসিনটা মনে রাখা সম্ভব? তবে হ্যাঁ, এই লক্ষণটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ, আমি পরে ব্যাখ্যা করব। এবার আসা যাক এই মেডিসিনের মানসিক লক্ষণের দিকে। এই মেডিসিনের একটা মানসিক লক্ষণ রয়েছে। সেই মানসিক লক্ষণটা হচ্ছে এর কাছে মনে হয় যে তার সম্ভবত পায়ুপথ বা মল ধরে রাখতে পারবে না, বের হয়ে যাবে। আরেকটি মানসিক লক্ষণ হচ্ছে এই মেডিসিনের রোগীরা অলস প্রকৃতির, কাজকর্ম করতে চায় না, শুধু বসে বসে খেতে চায়। এরা কাজ করবে এই ধরনের মানসিকতা তাদের কম। আর বিশেষ করে মহিলারা একটা বিষয় অনুভব করে এই মেডিসিনের বিশেষ করে মানসিক লক্ষণে, যে তার সমস্ত কিছুই মনে হয় যে ভ্যাজাইনা পথে বের হয়ে যাবে। আর সবসময় মনে হয় আরেকটা জিনিস, এটা শারীরিক এবং মানসিক দুটোই, যে তার পায়ের পথটি খোলা, তার মুখ খোলা আছে, বায়ু বের হবে না এই আপনার টয়লেট বের হবে সে বুঝতে পারে না। সে মানে তার মনের মধ্যে একটা হয়, সন্দেহ সবসময় থেকে যায় যে হয়তো বায়ু বের হবে, নাহলে এই বায়ুর সাথে টয়লেট বের হয়ে যাবে। বাস্তবিকেও এরকম ঘটে। এবার আসা যাক এর চরিত্রগত লক্ষণের দিকে। এর চরিত্রগত লক্ষণ যেটা আমি বলেছিলাম এলো আর গেলো, আসলে মলদ্বারটি একেবারেই অক্ষম বা অসাড় হয়ে থাকে, যে মল ত্যাগ করবে না বায়ু ত্যাগ করবে সে বলতে পারে না, বিলম্ব সহ্য করতে পারে না, অনেক সময় সে কাপড় নষ্ট করে ফেলে। মলদ্বার
পূর্ণতা বোধ, মনে হয় যে টয়লেটে পূর্ণ হয়ে আছে, এমন একটি লক্ষণ তার মধ্যেই আছে। অসারে বায়ু নির্গত হয়, বায়ুর দুর্গন্ধ হয়, পর্যায়ক্রমে অনেক সময় কোষ্ঠবদ্ধতাও থাকে, আবার উদারাময় থাকে। আঙুরের থোকার মতো অশ্ব থাকে, অশ্বের সাথে জ্বালাপোড়া থাকে, তবে এই অশ্বের ক্ষেত্রে ঠান্ডা পানিতে এর উপশম দেখা যায়। ঠান্ডা পানি দ্বারা ধৌত করলে অশ্বের উপশম পায়। শ্লৈষ্মিক ঝিল্লির এর জন্য গলা ও স্বরলান্তে আঠার মতো সরল দলা দলা শ্লেষ্মা জমে থাকে। আমাশায়ের একটি ভালো লক্ষণ রয়েছে, সেটা হচ্ছে যে তার মধ্যে আম বের হয় সবুজ রঙের অথবা হলদে রঙের, দলা দলা চাকা চাকা, এমন আমাশয় দেখা যায়। চক্ষু কোটরে গভীর যন্ত্রণা হয়। কপালের উপর মাথা ব্যথা, যা কোষ্ঠকাঠিন্যতে হয়, কিন্তু টয়লেট করার পর এর উপশম দেখা যায়। উপরের অংশে যন্ত্রণা, চোখের ভার বোধ, চোখগুলি আংশিকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়, বন্ধ রাখলে একটু আরাম পায়, অথবা ঠান্ডা স্থানে থাকলে একটু আরাম বোধ করে। মলত্যাগের পর মলদ্বার দারুণভাবে জ্বালা যন্ত্রণা করে, ঠিক সালফারের মতোই এর জ্বালা যন্ত্রণা আছে। রাত 2টা থেকে ভোর 6টা পর্যন্ত সালফারের মতোই এর টয়লেটের বেগ আসে, টয়লেট করে, এই ধরনের লক্ষণটা দেখা যায়। এছাড়া সিম্ফাইসিস পিউবিস বা বস্তি কোটর থেকে পেশির মধ্যবর্তী সিম্ফাইসিস পিউবিস এবং বস্তি কোটর অর্থাৎ হিপ বোনের ঠিক মাঝামাঝি অংশে ছিপি বদ্ধ হয়ে আছে, এ ধরনের একটি লক্ষণ তার মধ্যে বিদ্যমান দেখা যায়। এই জাতীয় অনুভব সে করে। প্রচুর শ্লেষ্মা নির্গত হয় মলের সাথে, অনেক সময় বিশেষ করে আমাশার সাথে আমের অংশ অনেক বেশি থাকে। মলদ্বারে টাটানি ব্যথা এর আগে বলেছিলাম, সরলান্তে এবং মলদ্বারে জ্বালা যন্ত্রণা অনুভূত হয়। আর আসা যাক রোগের কারণ, কী কারণে এই রোগগুলি হয়। যারা মদ্যপান করে বা অ্যালার্জেটিক খাবার খায় অথবা ঝিনুক জাতীয় খাবার খেয়ে এই রোগের উৎপন্ন হয়। রক্ত সঞ্চালনে বাধা, অশ্ব সরলান্ত নির্গমনে এই রোগটি দেখা দিয়ে থাকে। এই রোগের মাথা ব্যথার কথা বলেছে। রক্ত সঞ্চালনজনিত মাথা ব্যথা হয়, উত্তাপে বৃদ্ধি হয়, ঠান্ডায় উপশম হয় এই মাথা ব্যথা। পর্যায়ক্রমে মলত্যাগ, শিল্পীরা কটিবাতের সাথে পর্যায়ক্রমে একবার কটিবাত আসে, আরেকবার ওই যে তার মলত্যাগের ইচ্ছা জাগে। এবার উদারাময়ের কথা যদি বলা যায়, এর উদারাময়ের ক্ষেত্রে যদিও এটি আমরা অনেকেই এটি অপব্যবহার করে থাকি, যে ডায়রিয়া হলেই অ্যালো সক্রেটিনা দিয়ে থাকি, কিন্তু অ্যালো সক্রেটিনার লক্ষণগুলি যদি না থাকে তাহলে ডায়রিয়াতে এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে না। তবে অ্যালোর লক্ষণ পাওয়া গেলে অবশ্যই এর একটা বড় লক্ষণ হচ্ছে অসারের মলত্যাগ। অসারের মলত্যাগ এমন হতে পারে যে কোষ্ঠকাঠিন্য, শক্ত মলও অনেক সময় খুব দ্রুত বের হয়ে যেতে পারে, গুলির মতো বের হয়ে যেতে পারে, এটা একটা বিশেষ লক্ষণ। এরপর উদরে সরলান্ত্রে অরক্ষিত অবস্থা মনে হয়, যে সেখানে কোনো নেই, যে কোনো সময় মল বের হয়ে যেতে পারে। এমনকি খাওয়া দাওয়ার পরেই তার মলের বেগ হয়, আর মলের বেগ ধরে রাখতে পারে না, অনেক সময় টয়লেটে যেতে যেতেই সে কাপড় নষ্ট করে ফেলে। এই মলগুলো জেলির মতো আমযুক্ত হয়ে থাকে। এরপরে এর প্রচণ্ড বায়ু নিঃসরণ হয় মলত্যাগের পূর্বে, মল ত্যাগের কালীন অনেক বায়ু ত্যাগকালীনও কখনো কখনো জ্বালা পোড়ার মনে হয়, বা বায়ুতে অত্যন্ত দুর্গন্ধ, জ্বালা পোড়া কথা বলেছি সেটা থাকে। ওই বায়ু নিঃসরণের পর অনেক সময় মলদ্বারে জ্বালা থাকে এবং একটা অস্বস্তি ভাব তার মধ্যে বিরাজ করে। এবার আসা যাক, যদিও এর পূর্বেই বলেছি যে এর মলগুলি কেমন। মলগুলি কখনো শক্ত, দলা দলা অথবা আমযুক্ত হয়, অসারে নির্গমন,
পেটে ঘড়ঘড় শব্দ হয়, মলত্যাগের পূর্বে হঠাৎ করে মলের বেগ আসে, সরলান্ত ভারবোধ, মলত্যাগের পূর্বে কুণ্ঠন থাকে, অধিক বায়ু নিঃসরণ থাকে, মলের পূর্বে পেট ডাকাডাকি, প্রচুর ডাকাডাকি করে, মল ফেনা হলদে দুর্গন্ধযুক্ত জ্বালাকর মল, উদারময় দলা দলা মার্বেলের মতো মলও অনেক সময় দেখা যায়। এবার আসা যাক এই মেডিসিনের অশ্বের রুগীরা কেমন। অশ্বের বলি অনেকটা আঙ্গুরের থোকার মতো বের হয়ে আসে এবং ঠান্ডা পানি বা ঠান্ডা প্রয়োগে এর উপশম, রক্তস্রাব হয়, রক্তক্ষরণ হয়, স্পর্শকাতরতা থাকে, সামান্য একটু স্পর্শেই অনেক ব্যথা বেদনা হয়, উষ্ণতা তৎসহ মলত্যাগকালীন সরলান্তে বহির্গমন, অনেক সময় রেকটাম বা যে অ্যানাল প্রলাপ ঘটে বা রেকটাম বের হয়ে আসে পায়নালি দিয়ে, শূন্য বেদনা, উদরে কর্তনবোধ, মোচড়ানো বেদনা থাকে পায়খানা বের হওয়ার সময়। এর কোষ্ঠকাঠিন্যতাও রয়েছে, অনেক দিন পর মলত্যাগ করে, শুধু বায়ু নিঃসরণ হয়, মানসিক উদ্বেগ বৃদ্ধি থাকে, মলত্যাগের উপশম দেখা যায়, মলদ্বারে প্রচণ্ড চুলকানি এবং জ্বালা থাকে, যার জন্য নিদ্রা যেতে পারে না। প্রতি বছর শীত ঋতুতে খোস পচরা দেখা দেয়। এর প্রকৃতির দিকে যদি তাকাই তাহলে কিছুটা প্রকৃতি আছে, অলস প্রকৃতির, সদা ক্লান্ত ব্যক্তিগণ, মানসিক এবং দৈহিক পরিশ্রমে পর এই ধরনের রোগ দেখা যায়, রোগের বৃদ্ধি হয়। আবার দেখা যায় নিজের সম্বন্ধে অস্বস্তি বোধ, বিশেষ করে যখন কোষ্ঠকাঠিন্য থাকে, জীবনে দুর্বিষহ, রাগী, অন্যের প্রতি ঘৃণা প্রদর্শন করে। এর আরেকটি সুন্দর আছে যে দীর্ঘদিন কেউ ওষুধ ব্যবহার যদি করে, ওষুধ ব্যবহার করার কারণে যে দুর্বলতা বা লিভার দুর্বল হয়ে যায়, লিভারের বিশেষ করে রক্তনালীর উপর এর বিশেষ ক্রিয়া রয়েছে। লিভার দুর্বল হয়ে গেলে যদি হজম শক্তি দুর্বল হয়, সেই ক্ষেত্রেও অ্যালো সক্রেটিনা অনেক ভালো কাজ করে। এবার আমি অ্যালো সম্পর্কে আরও কিছু তথ্য দিই। অ্যালো গোত্রের প্রায় 200-র অধিক এই উদ্ভিদ রয়েছে। তার মধ্যে অ্যালোভেরা, অ্যালো সক্রেটিনা দুটো কিন্তু ভিন্ন উদ্ভিদ। আমরা সাধারণত অ্যালো সক্রেটিনাকেই আমাদের মেডিসিন হিসেবে ব্যবহার করে থাকি, কিন্তু অ্যালোভেরা বা আরও অ্যালো গোত্রের যে মেডিসিনগুলি আছে তার মধ্যে অনেক মেডিসিনই আছে বা মেডিসিনাল উদ্ভিদ আছে যেগুলি অনেক বিষাক্ত এবং সেগুলি যদি কেউ গ্রহণ করে তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তো আমরা শুধু একটা অ্যালো চিনলেও অ্যালো গোত্রের প্রায় 200 বা এর অধিক মেডিসিনের মানে মেডিসিনাল প্ল্যান্টের দেখতে পাওয়া যায়। আরও কথা হচ্ছে যে এই অ্যালো সক্রেটিনা বা অ্যালো গোত্রের মেডিসিনগুলা ইউনানি, আয়ুর্বেদীয়, হার্বাল অন্যান্য ইয়েরা ব্যবহার করে, কিন্তু তাদের ব্যবহার এবং আমাদের ব্যবহার পুরো ভিন্ন বা বিপরীতধর্মী। তারা তখন ব্যবহার করে যাদের কোষ্ঠকাঠিন্য থাকে, টয়লেট হয় না কয়েকদিন যাবৎ, তখন অ্যালোভেরা শরবত খেয়ে টয়লেট করে থাকে বা সহজে টয়লেট হয়। কিন্তু ঠিক আমরা তার উল্টো, যদি কেউ টয়লেট না ধরে রাখতে পারে, যে টয়লেট ধরে রাখতে পারতেছে না, অ্যালোর অন্যান্য লক্ষণগুলি আছে, তখন এই শক্তিকৃত মেডিসিন দিলে তার পাতলা পায়খানা বা টয়লেটের সমস্যাটা দূর হয়ে যায়। এবার আসা যাক বৃদ্ধির দিকে। প্রত্যুষে মানে সকালে এর বৃদ্ধি, পান বা আহারের পর বৃদ্ধি, দাঁড়িয়ে থাকলে বৃদ্ধি, হাঁটলে বৃদ্ধি, উষ্ণ বায়ুতে বা সকালে বা এই রাত 2টো থেকে ভোর 6টা পর্যন্ত এর একটা বৃদ্ধি রয়েছে। যদি উপশমের দিকে তাকাই তাহলে ঠান্ডা প্রয়োগে উপশম, ঠান্ডা পানিতে, ঠান্ডা আবহাওয়ায়, বায়ু নিঃসরণে, মলত্যাগের পর এর উপশম দেখতে পাওয়া যায়। আর কাতরতার দিকে যদি তাকাই তাহলে এটি একটি গরম কাতর মেডিসিন। আর ক্রিয়াকাল যদি করি 30 থেকে 40 দিন পর্যন্ত এর উচ্চ শক্তি ক্রিয়া করতে পারে। এই মেডিসিনটা বিএইচএমএস এবং ডিএইচএমএস উভয়ের প্রথম বর্ষের একটি মেডিসিন।
আবার কোথাও এর ক্রিয়াকাল কিন্তু 2 থেকে 12 ঘন্টা, এই কথাটাও লেখা আছে। আমি দুটো জায়গায় দুরকম পেয়েছি। আমি যা পেয়েছি আমি তাই আপনাদেরকে জানালাম। এবার আসা যাক যে অ্যালোর আর কিছু লক্ষণ, যেমন ক্রিয়া অনুপূরক মেডিসিন হচ্ছে সালফার, ক্রিয়ানাশক মেডিসিন ক্যাম্ফর, ওপিয়াম, নাক্সফম, সালফার। অ্যালোর আরেকটি মজার লক্ষণ রয়েছে, সেই লক্ষণটি হচ্ছে অন্যান্য রোগীরা যখন রোগী হয়ে যায় তখন খেতে চায় না, কিন্তু অ্যালোর রোগী যখন টয়লেট করে, টয়লেট করার পর তার প্রচণ্ড ক্ষুধা লাগে এবং মানে সে খেতে চায়। আচ্ছা, এবার আমি প্রধান লক্ষণগুলি, সর্বশেষ প্রধান লক্ষণগুলি বলে দিচ্ছি। তো তার আগে আবার বলে নিচ্ছি, অনেকেই এমন আছেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি। তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে আছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি শেষে মানে বিশেষ লক্ষণগুলি, যেই লক্ষণগুলি মনে রাখলে এই মেডিসিনটা বা মেডিসিনের মূল চিত্রটা আপনাদের মনে থাকবে, সেটা হচ্ছে যে অসাড় মলত্যাগ, অর্থাৎ মলের বেগ ধরে রাখতে পারে না, অনেক সময় বায়ু নিঃসরণ করতে গিয়ে সে মলত্যাগ করে ফেলে। সেটা হতে পারে তরল মল অথবা শক্ত মলও এমনটা হতে পারে। তলপেটে খুব ভার বোধ এবং পূর্ণতা বোধ, এটা আরেকটি বিশেষ লক্ষণ। তলপেটে তার ভার বোধ থাকে এবং পূর্ণতা বোধ থাকে। অশ্ব রোগীদের অশ্ববলি বহির্গমন হয়ে থাকে বা বাইরে বেরিয়ে আসে। প্রতি শীতকালে তার পচরা হয়, পচরা বা চুলকানি হবে। গরম এবং শুষ্ক আবহাওয়ায় এই রোগের বৃদ্ধি, এটা একটা বিশেষ লক্ষণ যে গরমকালে বা গরমে এবং শুষ্ক আবহাওয়ায় এই মেডিসিনের বৃদ্ধি রয়েছে। তো সবাইকেই সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার দীর্ঘায়ু কামনা করে এবং আমার পরবর্তী মেডিসিন বা পরবর্তী আমার ভিডিওগুলি দেখার জন্য অনুরোধ করে শেষ করছি। এর পরবর্তী মেডিসিন ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবারে, আমি যদি আল্লাহ তৌফিক দেয়, অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম এই মেডিসিনটি আলোচনা করব। তো আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে আমাকে যদি জানান কেমন হচ্ছে বা কিভাবে জানালে বা কোন বিষয়টা জানালে আপনাদের আরও উপকৃত হতে পারবেন বা আপনাদের উপকার করতে পারবো, এই মতামতগুলো অবশ্যই জানাবেন। ভালো মন্দ সব কিছুই আপনারা আমাকে জানাবেন। তবে আশা করি যে আপনারা গঠনমূলক সমালোচনা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।